এটাই বাংলাদেশ ক্রিকেট, এটাই বাংলাদেশ ক্রিকেটের স্ট্যান্ডার্ড। মুখে মুখে আমরা যত বড় কথাই বলি না কেন, আমাদের ক্রিকেট এখনো সেই হাঁটি হাঁটি পাপা যুগেই রয়েছে। আমাদের ক্রিকেটারদের জাতীয় বীর বানিয়ে দেই না কেন, ওয়ার্ল্ড ক্রিকেটের স্ট্যান্ডার্ডে তারা আসলে পুয়ার, ভেরি পুয়ার। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটাতে বাংলাদেশ যেই ক্রিকেটটা খেললো, এরপরে যদি ক্রিকেটারদের কেউ ডিফেন্ড করেন, দেশের অবস্থা, দেশের ক্রিকেট বোর্ডের অবস্থা, আমাদের ক্রিকেটের ফ্যাসিলিটিসের অবস্থা, তাহলে ভাই আমার কিছু বলার নাই। আজকের ম্যাচটা অ্যাবসলিউটলি মাঠের 11 জন মিলে বাংলাদেশকে যেভাবে হারিয়েছেন, এইটার আসলে কোনো ক্রিকেটেও ক্ষমা হয় না। তারা যদি গণক্ষমা কর্মসূচিরও আয়োজন করে, জাতির কাছে যদি ক্ষমা চায়, তারপরে এটার ক্ষমা হয় না। এশিয়া কাপের ফাইনালে খেলাটা ইটসেলফ এমন বড় কোনো অর্জন না। বাংলাদেশও আমরা এর আগে 3 বার এশিয়া কাপের ফাইনাল খেলে ফেলেছি, কিন্তু তাই বলে সেইটাকে এইভাবে বিসর্জন দিব, এইভাবে নিজের হাতে গলা টিপে হত্যা করব আমরা সেই সম্ভাবনার জায়গাটাকে? পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটাতে আমরা এইভাবে হেরে যাব? 1 বার, 2 বার, 3 বার, এতবার জয়ের সুযোগ তৈরি করা সত্ত্বেও আমাদের সামনে হিসাবটা ছিল খুবই সিম্পল, পাকিস্তানকে হারাও, ফাইনালে চলে যাও। ভারতের সঙ্গে সেই ফাইনালটাতে তখন প্রথমবারের মতো এশিয়া শ্রেষ্ঠত্বের শিরোপাটা আমরা জিততে পারি কিনা, সেই আক্ষেপ গোছাতে পারি কিনা, লড়াইটা তখন দেখা যাবে। কিন্তু পাকিস্তানের সঙ্গে আমরা পেরে উঠিনি। আমরা 11 রানে পাকিস্তানের সঙ্গে ম্যাচটা হেরে গিয়েছি। ফলে আয়োজকদের আশা পূরণ হচ্ছে, ভারত পাকিস্তান ফাইনাল হচ্ছে, প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে এই দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হচ্ছে। এবং এইবারের এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে সেই হ্যান্ডশেক গেট থেকে শুরু করে যা যা হয়েছে, তাতে করে আয়োজকদের জন্য এটা খুবই লোভনীয় একটা ম্যাচ। হয়তো বা ভারত পাকিস্তান ফাইনাল ছাড়া অন্য কোনো কিছু হবার কথা ছিল না, সেটা অন্য আলোচনা, ওইদিকে আমরা নাই বা গেলাম। বাংলাদেশ আজকে যেইভাবে আমরা ব্যর্থ হয়েছি, ন্যাক্কারজনক ভাবে আমরা আসলে ব্যর্থ হয়েছি, এইটা আমাদের অনেক দিন আসলে পোড়াবে, নিঃসন্দেহে পোড়াবে। দেখেন, পাকিস্তান আজকে আগে ব্যাটিং করে 135 রান তুলেছে। 135 রান যখন একটা দল আগে ব্যাটিং করে তোলে, সেইটা রান তারা করার ক্ষেত্রে আমরা এই রানটা চেস করার ব্যাপারে কি আমরা কনফিডেন্ট থাকার কথা না? অবশ্যই কনফিডেন্ট থাকার কথা। কিন্তু আমরা কি করেছি, নতুন বলে আমরা জানি শাহিন শাহ আফ্রিদি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, কিন্তু সেই নতুন বলেই পারভেজ হোসেন ইমন তাকে হচ্ছে গিয়ে মুখোমুখি হওয়ার সেকেন্ড বলেই তাকে ক্যাচটা দিয়ে আউট হয়ে গেছেন। মনে জানি ক্যাচিং প্র্যাকটিসটা তিনি করালেন, এইখানটাতে হচ্ছে গিয়ে পিক আপ শট খেলতে গিয়ে টাইমিং এ গড়বড় করে দিয়ে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। তাওহিদ হৃদয়, তিনিও হচ্ছে গিয়ে শাহিন শাহ আফ্রিদির ওই স্পেলের লাস্ট ওভারটা, ওইটা সার্টেনলি থার্ড ওভার, সেইখানটাতে তিনিও আউট হয়ে গেলেন ক্যাচ দিয়ে। এবং সাইফ হাসান, যিনি ইনফর্ম ব্যাটসম্যান, যখন আরিফ রৌফে ক্যাচটা দিলেন, পাওয়ার প্লের মধ্যে আমরা 3টা উইকেট হারিয়ে ফেললাম। এবং বাংলাদেশের ওই 136টাও তখন একটু নড়বড়ে হয়ে গেছে যে আমরা আসলে পারবো কি পারবো না। ভাই, আমরা পারবো না, কারণ আমাদের আজকের টিমটাতে লিটন দাস আজকেও খেলতে পারেন না, ইনজুরি সারে কাটিয়ে উঠতে পারেন। এবং টিমটার ব্যাটিং অর্ডারটা যেভাবে সাজানো হয়েছে, প্রথমত 11টা যেভাবে সাজানো হয়েছে, সেটা খুবই ইমব্যালেন্স। যেই 11টার হচ্ছে গিয়ে মিডল অর্ডার ব্যাটসম্যান বলে কিছু নাই, শুধুমাত্র টপ অর্ডার ব্যাটসম্যান আছেন। এবং সেই টপ অর্ডারে যখন আপনি হৃদয়কে 3 নম্বরে খেলাচ্ছেন, তখন বলতে হবে শুধু টপ অর্ডার আছে এবং ফিনিশার আছেন। ওইখানটাতে হচ্ছে গিয়ে পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান আর হচ্ছে গিয়ে তাওহিদ হৃদয় টপ অর্ডারে আছেন, আর ফিনিশারে এখানে নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি, জাকের আলী অনেক রয়েছেন। মিডল অর্ডার একটা টিমের নাই। এবং সেইখানে যখন শুরুতে আমরা ওই 3টা উইকেট হারিয়ে ফেলেছি পাওয়ার প্লেতে, ম্যাচ আমরা সেইখানেই হেরে গেছি রে ভাই, সেইখানেই হেরে গেছি। বাকিদের সেই সামর্থ্যের জায়গাটা ছিল না বাংলাদেশকে এই অবস্থা থেকে টেনে তোলার। বল এবং আস্কিং রেটের ব্যবধান যতই কম দেখাক না কেন, ওই জায়গাটাতে যতই রিয়েলিস্টিক মনে হোক না কেন, আমাদের এই ক্রিকেটারদের ওই সামর্থ্যের জায়গাটাও নাই। ওই যে শেখ মাহিদি হাসানকে প্রমোট করা হয়েছে 4 নম্বরে, তিনি কিছু রান টান করেছেন। নুরুল হাসানকে, সোহানকে দলে নেওয়ার জন্য ব্যাপক জনদাবি তৈরি হয়েছে এবং তিনি ওই কোনা কাঞ্চি মিলিয়ে অল্প কিছু রান করে আউট হয়েছেন। শামীম পাটোয়ারি, তিনি ওই যে একটা 30 রানের ইনিংস খেলেছেন, যদিও শুরুতেই তিনি ওই শুরুর দিকে আউট হয়ে যেতে পারতেন, আম্পায়ার্স করলে বেঁচে গেছেন। জাকের আলী অনেক, আমাদের ক্যাপ্টেনের যে অনফিল্ড, তার যে হচ্ছে গিয়ে বডি ল্যাঙ্গুয়েজ, প্রেস কনফারেন্সে তার যে কনফিডেন্স, সেইটা দেখে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোধহয় একটা অন্য একটা লেভেলে চলে গিয়েছে। এবং তিনি নিজেও যে নিজেকে কোন লেভেলে ভাবেন জানি না। এবং আজকেও তিনি হচ্ছে গিয়ে দলের ওই প্রয়োজনের সময় উইকেট বিলিয়ে দিয়ে চলে এসেছেন। পুরো টুর্নামেন্টে একটা ছক্কা পর্যন্ত তিনি মারতে পারেন নাই, যদিও জাকের আলী অনিককে তার ওই মানে হচ্ছে গিয়ে এই ব্যর্থতার জন্য খুব যে বেশি তিনি অনুতাপে ভুগবেন বা তার মনে হবে, আমাদের কাছে সেটা মনে হয়। ফলে আমরা আসলে সেটা পারি নাই, আমাদের এই জায়গাটাতে আমাদের জেতার মতো অবস্থাতে আমরা যেতেই পারি নাই। পাওয়ার প্লেতে আমরা যখন ওই যে 3টা উইকেট হারিয়ে ফেলেছি, তারপরে সেই আস্কিং রেটের সঙ্গে আমরা পাল্লা দিতে পারি নাই। রেগুলার বিরতিতে আমরা উইকেটও হারিয়েছি।
শেষে গিয়ে ভাই আপনাদের যতই মনে হোক না কেন লাস্ট উইকেট আমাদের 3 বলে 18 রান প্রয়োজন, ঋষাদ একটা ছক্কা মারলেন, মনে হলো যে তাহলে 1 বলে যদি ছক্কা হয় বাকি 2 বলে তো 2 ছক্কা মারলে তো আমাদের এখানটাতে ম্যাচটা আমরা জিতে যাব। এত সোজা ক্রিকেট খেলাটা, এত সোজা এভাবে হয় না বলেই আমরা 124 আটকে গেছি এবং আমরা এই ন্যাক্কারজনক ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে 11 রানে ম্যাচটা হেরে গিয়েছি। ব্যাটিং এ আমরা সুযোগ পেয়েছি, আর তার আগে বোলিং এ, ফিল্ডিং এ ভাই 49 রানে আমরা পাকিস্তানের 5টা উইকেট তুলে নিয়েছিলাম। প্রথম 2 ওভারেই আমরা 2 উইকেট তুলে নিয়েছি। তাসকিন আহমেদ ফার্স্ট ওভারে সাহেবজাদা ফারহানকে আউট করেছেন, সেকেন্ড ওভারে শেখ মাহেদি সাইম আইয়ুবকে আউট করেছেন এবং এর ধারাবাহিকতায় ঋষাদ এসে যখন পাওয়ার প্লের পরে 2টা উইকেট তিনি তুলে নিলেন, আর যখন মুস্তাফিজের বলে সালমান আগাকে আম্পায়ার আউট দিলেন, আমরা ডিআরএস নিলাম এবং ডিআরএস এ দেখা গেল বলের ওইটা হচ্ছে গিয়ে ইনসাইড পার্টে হচ্ছে গিয়ে ব্যাটে লেগেছিল স্নিকতে, এটা দেখা গেল 49 রানে পাকিস্তানে 5 উইকেট আমরা তুলে নিয়েছি। সেটা 11th ওভারের ঘটনা। তারা কেন 135 পর্যন্ত যাবে আমাকে বলেন? 135 পর্যন্ত যাবে কারণ এরপরে 12 নম্বর ওভারটা যে হয়েছে সেটা খুবই ঘটনাবহুল ওভার। সেই ওভারটা থেকেই শুরু করে আমরা এই জায়গাটাতে শেষ পর্যন্ত 11 রানে তো ম্যাচ হেরেছি। আমি 39 রানের একটা হিসাব দিয়ে দিতে পারি, যেই 39 রান আমরা ওদেরকে এক্সট্রা গিফট করেছি পাকিস্তানকে। 11 রানে হারা ম্যাচে 39 রান যখন এক্সট্রা আমরা গিফট করবো, আমরা কিভাবে বলবো যে আমরা এই ম্যাচটা জিততে পারি? কিভাবে গিফট করেছি জানেন? ওই যে 11 নম্বর ওভারে কথা বললাম, 12 নম্বর ওভারে বোলিং এ যে ঋষাদ আসলেন, ঋষাদের ওইখানটাতে তিনি প্রথম বলে অপরচুনিটি ক্রিয়েট করলেন। শর্ট কভারে দাঁড়ায় থাকা নুরুল হাসান সোহান লাফিয়ে পড়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করেছিলেন, ক্যাচটা ধরতে পারেননি শাহিন শাহ আফ্রিদি তখন 1 রানে। ভেরি নেক্সট বলে তার বিপক্ষে এলবিডব্লিউ এর অ্যাপিল হয়েছিল, আম্পায়ার অ্যাপিলে সাড়া দেননি। যদি সাড়া দিতেন তাহলে তিনি আউট হয়ে যেতেন, আম্পায়ার্স কলে বেঁচে গিয়েছেন। এবং ওই ওভারেই শেখ মাহেদিও কিন্তু আবারও সেই আফ্রিদির ক্যাচটা ফেলেছে। সো শাহিন শাহ আফ্রিদিকে যখন আপনি 1 ওভারে 3 বার এরকম লাইভ দিবেন, এটার খেসারত আমরা দিয়েছি। 1 রানে থাকা আফ্রিদি 19 রান করেছেন, অর্থাৎ এইখানটাতে আমরা এক্সট্রা 18টা রান দিয়েছি। আবার আফ্রিদিকে যখন আউট করলেন তাসকিন, 71 রানে 6 উইকেট পড়লো, যেটা 75 রানে 7 উইকেট হয়ে যেতে পারতো। মোহাম্মদ নওয়াজের ওই ক্যাচটা যদি বাউন্ডারি লাইনে পারভেজ হোসেন ইমন ধরতে পারতেন, ইমন সেটা ধরতে পারেননি। 4 রানে ছিলেন যে নওয়াজ, সেই নওয়াজ শেষ পর্যন্ত 25 রান করেছেন, এক্সট্রা আরো 21 রান করলেন তিনি। সো আফ্রিদির এক্সট্রা 18 রান, নওয়াজের এক্সট্রা 21 রান, 21 যোগ 18, এই যে 39 রান যে আমরা এক্সট্রা দিয়েছি আমাদের ফিল্ডিং ব্যর্থতার কারণে। আমাদের এইখানটাতে নুরুল হাসান সোহানের ক্যাচ ফলা, শেখ মাহেদি হাসানের ক্যাচ ফলা, পারভেজ হোসেন ইমনের ক্যাচ ফলা এবং হচ্ছে গিয়ে আম্পায়ারের একটা আম্পায়ার্স ডিসিশন আমাদের পক্ষে না যাওয়া, আম্পায়ার্স কলে বেঁচে যাওয়া, সেটাকে একপাশে সরিয়ে যদি রাখি তাহলে হচ্ছে গিয়ে ম্যাচটা ভাই আমরা আর কিভাবে জিতবো, কিভাবে আমরা জিততে পারি? এবং আমরা আসলে জিততে পারি নাই। আমরা এই যে ফিল্ডিং এর যে ব্যর্থতাগুলো, সেইটার জন্য আমরা শেষ পর্যন্ত জিততে পারি নাই। ওই যে পারভেজ হোসেন ইমন যিনি ওই ক্যাচটা ফেলেছেন নওয়াজের, একটু পরে একটা ক্লিয়ার রান আউট অপরচুনিটিও তিনি মিস করেছেন। তিনি ব্যাটিং এ নেমে যখন 0 রানে আউট হয়ে যান ফার্স্ট ওভারটাতে, আমাদের পতনটা ওই জায়গাটা থেকে শুরু হয়ে যায়। বাংলাদেশের তাই এশিয়া কাপের ফাইনাল খেলা হচ্ছে না। আমরা তাই এই ন্যাক্কারজনক ব্যাটিং ডিসপ্লে, তার চেয়েও ন্যাক্কারজনক ফিল্ডিং ডিসপ্লেতে যে আমরা এই ম্যাচটা হেরে গেলাম। এশিয়া কাপ থেকে অযোগ্য দল হিসেবে বাংলাদেশ ফাইনালের আগে বিদায় নিল। কোনোভাবেই আমরা ফাইনাল আসলে ডিজার্ভ করি না, করতাম না। এই দলকে নিয়ে আমরা, আমাদের দেশ গলা ফাটাতে হবে, আমাদের দেশ স্বপ্ন দেখতে হবে, আমাদের দেশ আশা রাখতে হবে, কিন্তু ওই আশা রাখার বা স্বপ্ন দেখার যোগ্যতা এই দলটার আসলে নাই। এই দলটার উপরে ওই ভরসাটুকু পর্যন্ত করা যায় না। পাকিস্তানের কাছে আজকে এরকম ম্যাচ এতবার জিতে প্রায় আমাদের হাতার মুঠোয় থাকা ম্যাচটাতে হেরে গিয়ে সেটাই বোধহয় আমরা প্রমাণ করেছি। এবং টার্নিং পয়েন্টের ওই জায়গাটাতে আমাদের এই জঘন্য 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 ব্যাটিং ব্যর্থতার, পাওয়ার প্লের 3টা উইকেটের কথা তো আমি বলবোই, স্পেশালি আমি বলবো যে হচ্ছে গিয়ে আমাদের ফিল্ডিং ব্যর্থতার কথা, যেইখানটাতে আমরা এতগুলা ক্যাচ ফেলেছি। আমরা যে 39টা রান এক্সট্রা দিয়ে দিয়েছি শাহিন শাহ আফ্রিদিকে এবং মোহাম্মদ নওয়াজকে, ওই ক্যাচ ফেলাগুলাই শেষ পর্যন্ত বাংলাদেশকে ম্যাচটা হারিয়ে দিয়েছে। সেটাই বাংলাদেশের এশিয়া কাপ থেকে অযোগ্য দল হিসেবে বিদায় নেওয়া ম্যাচের টার্নিং পয়েন্ট। একমত হবেন নিশ্চয়ই আপনি আমার সঙ্গে, অথবা অযোগ্যতার অন্য কোনো কিছুর কথাও বাংলাদেশ টিমের এই ম্যাচ থেকে বলতে পারেন, জানাতে পারেন।